আসসালামু আলাইকুম। দেশে প্রথমবারের মতো যে পরীক্ষাটি হতে যাচ্ছে, এর আগে কোনোবার হয়নি, সেটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতিতে এবার আহ, প্রথমবারের মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয় একত্রে পরীক্ষা নেবে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে বিষয়গুলো জানা জরুরি, আমরা অনেকেই জানি না। গুচ্ছ পদ্ধতিতে জিএসটি ভর্তি পরীক্ষা 2020-21-এ আমি আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাণিজ্য শাখার ছাত্রদের জন্য মান বন্টন কেমন হবে, পরীক্ষায় কোন প্রশ্নগুলো মানে পরীক্ষায় কি কি বিষয়ের উপর আমরা প্রস্তুতি গ্রহণ করব, মান বন্টন কেমন হবে, পাস মার্ক থাকবে কি, পাস মার্ক কেমন থাকবে, এইচএসসি এর মার্ক থেকে কত নাম্বার গণ্য করা হবে বা কত মার্ক কনসিডার করা হবে, আর আর বিষয় হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে কিনা, বা কোন কোন বিষয়গুলো আমরা পড়বে, সব বিষয়গুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি নেক্সট দেখি, এখানে 20টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে জিএসটি পরীক্ষাটি গ্রহণ করবে এবং অলরেডি আমাদের সবার বাছাই হয়ে গেছে। এবং বাণিজ্য শাখার জন্য চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট 33,437 জন। আমি আবারও বলে দিচ্ছি, গুচ্ছ পরীক্ষার জন্য গুচ্ছ পদ্ধতিতে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় বাণিজ্য শাখায় অংশগ্রহণ করবে মোট 33,437 জন। এবং আমাদের যে প্রতিযোগিতা হবে এই 33,437 জনের ভিতরে প্রতিযোগিতা হবে, এবং আশা করি সকলে ভালো করবে। তার জন্য কিছু গাইডলাইন ফলো করতে হবে, সেগুলো আমরা দেখব পরে। এখন আসতেছে সি ইউনিটের পরীক্ষা কবে হবে। সি ইউনিট বা বাণিজ্য শাখার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 1 নভেম্বর 2020-21 সালে, এবং এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যতগুলো কেন্দ্র আছে সব কেন্দ্রে একই সময় একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এবং সেটি হচ্ছে দুপুর 12টা থেকে 1টার মধ্যে। এবং সি ইউনিটের যেটা নির্ধারণ করা আছে সেটা হচ্ছে বাণিজ্য শাখার ছাত্রদের জন্য। আর একটা বিষয় হচ্ছে, অন্যবার যেমন অপশন থাকবে ডি ইউনিটের মাধ্যমে বাণিজ্য শাখায়, ডি ইউনিটে মানে নিজের সাবজেক্টের বাইরে, এসএসসি এইচএসসি নিজের সাবজেক্টের বাইরে অন্য ইউনিটে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তনের সুযোগ এবার থেকে নেই। এখন যে বিষয়টা সেটা হচ্ছে এসএসসি এইচএসসি এর কত নাম্বার থাকলে আমরা আবেদন করতে পারবো, এই পার্ট অলরেডি আমাদের শেষ। তো আমরা নেক্সটে দেখি কোন কোন মার্কস থাকবে, আমরা আসলে কত, যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষা আসলে কত নাম্বার থেকে হবে, কোন কোন বিষয় থেকে পরীক্ষা আসবে, টোটাল নাম্বার কত, পাস নাম্বার কত, কত পেতে হবে, সেফ পজিশন কত, বা কত পেলে আমরা চান্স পাবো, সেই বিষয়গুলো আমরা এখন একটু ডিসকাস করব। তো ডিসকাশনের প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাণিজ্য শাখায় 100 নম্বরের জন্য পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এবং 100 নম্বরের ভিতরে আমাদের 25 নাম্বার হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং থেকে আসবে, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে 25 নাম্বার, এখানে গেল 50, বাংলা এবং ইংরেজি থেকে টোটাল 25 মার্ক, অর্থাৎ বাংলায় 13, ইংরেজিতে 12, এবং আইসিটি থেকে আসবে 25 নম্বরের প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে হিসাব বিজ্ঞানে 25, ম্যানেজমেন্টে 25, বাংলায় 13, ইংরেজিতে 12, আইসিটিতে 25। এখন আমরা এই বিষয়গুলো কোথা থেকে পড়তে পারি এবং এতে কত পেলে আমরা সেফ পজিশনে থাকবো, বা কত পেলে আমাদের চান্স নিশ্চিত হবে, বা নেগেটিভ মার্ক কত, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন একটু ডিসকাস করতে যাচ্ছি। তো প্রথমে আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে মোট 100 নম্বরের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় আমাদের নেগেটিভ মার্কিং থাকবে, এবং পরীক্ষাটি 1 ঘন্টার জন্য হবে। এবং নেগেটিভ মার্কিং বলা হচ্ছে প্রতি উত্তরে যদি আমরা ভুল উত্তর দিই, আবারও বলে দিই, ভুল উত্তরের জন্য 0.25 করে নাম্বার কাটবে, অর্থাৎ 4টি ভুল উত্তরের জন্য 1 নাম্বার কাটা যাবে, 4টি ভুল উত্তরের জন্য আমাদের 1 নাম্বার করে কাটা যাবে। এখন 4টি ভুল উত্তর, এখন প্রশ্ন হচ্ছে যদি আমি কোনোটা অ্যান্সার না করি সেটা কি নেগেটিভ মার্কিং হবে, অর্থাৎ আমি কোনো কোশ্চেনের অ্যান্সার করলাম না, সেটা নেগেটিভ মার্কিং এর অন্তর্ভুক্ত হবে না। নেগেটিভ মার্কিং এর অন্তর্ভুক্ত তখনই হবে যখন কোনো একটা প্রশ্নের সঠিক জবাব না দিয়ে আমরা ভুল উত্তরটা দাগাবো। তো এখানে 0.25 করে আমাদের নেগেটিভ মার্কিং এর জন্য কাটা হবে। তারপরে আসতেছে হচ্ছে, এবার আমরা যে মূল টপিকে চলে আসছি, সেই মূল টপিকে এখন আমরা মূল টপিকে চলে আসছি। মূল টপিকটা হচ্ছে আসলে কত নাম্বার আমাদের জন্য সেফ পজিশন, বা কত নাম্বার আমাদের পাওয়া উচিত, বা পাস করার জন্য কত নাম্বার, এটা নিয়ে আসলে কোনো সুনির্দিষ্ট কোনো গাইডলাইন এখনো দেওয়া হয়নি, বা সুনির্দিষ্ট কোনো ক্লজ দেওয়া হয়নি। তারপর আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যান্ডার্ডে পরীক্ষা হয়, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্ট্যান্ডার্ডে আমাদের নেওয়া হয়, এইগুলোর বিষয়ে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব বা আলোচনা করার চেষ্টা করব। তার আগে একটু বলে রাখি, এই যে পরীক্ষাটি হবে এই পরীক্ষায় হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের স্ব
সত্য অনুযায়ী নিবে, নিজেদের মতো করে আলাদা আলাদা করে যার যেমন পছন্দ এখানে পরীক্ষা দিবে এবং পরীক্ষায় যে নাম্বারটি পাবে সেই নাম্বারটি নিয়ে আবেদন করতে পারবে। আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বলি, আমরা এসএসসি বা এইচএসসি তে পরীক্ষা দেওয়ার পরে, এসএসসি তে পরীক্ষা দেওয়ার পরে যে জিপিএটা হয় সেই জিপিএ দিয়ে আমরা কলেজে আবেদন করি, ঠিক একই ভাবে এখানে আমরা পরীক্ষা দেওয়ার পরে যে নাম্বারটা পাবো এই নাম্বার দিয়ে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলার আসবে সেই সার্কুলারের গাইডলাইন অনুযায়ী, যেমন দেখা যাচ্ছে বাণিজ্য শাখায় একজন 50 পেয়েছে মোট এবং ইংলিশে পেয়েছে, ইংলিশে যে নাম্বারটা দেওয়া আছে ইংলিশে টোটাল 12 নম্বরে পরীক্ষা হবে এবং 12-র ভিতর দেখা গেল যে ইংলিশে 12-র ভিতর দেখা গেল সে ইংলিশে 7 পেয়েছে। তো কোনো বিশ্ববিদ্যালয় বললো যে মোট 50 নম্বর যারা পেয়েছে এবং ইংলিশে 5 পেয়েছে তারা আবেদন করতে পারবে। তো ঠিক একই ভাবে কলেজের মতো যেটা জিপিএ 5 পেলে আবেদন করতে পারবে বা এমন আগে যেটা সিস্টেম ছিল সেইভাবে সে তার নাম্বার নিয়ে এখানে আবেদন করবে। আমরা একটু এবং ফার্স্ট টাইম যে সেকেন্ড টাইম আছে সেটাও যদি একটু বলি, যে ফার্স্ট টাইমে যারা আছে তারা তো আবেদন করতে পারবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা তাদের হচ্ছে সত্য অনুযায়ী বা বিভাগীয় সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিনেটের সিদ্ধান্ত অনুযায়ী তারা তাদের সেকেন্ড টাইমের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেবে বা নির্বাচন করবে। এখন যদি আমরা একটু সেফ পজিশনে চলে আসি, আমরা যদি একটু ডিসকাস করি আসলে কোন মানে কত নাম্বার আমাদের জন্য সেফ পজিশন থাকবে বা কত নাম্বার আমাদের পাওয়া উচিত। তো আমরা যদি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার মার্কিং গুলো নিয়ে একটু চিন্তা করি, তাহলে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় উভয় পরীক্ষায় পাস নাম্বার নির্ধারণ করা হয়েছে মোট 100-র ভিতরে 40 নাম্বার। তো 100-র ভিতরে 40, তো আমরা এখানে গুচ্ছতেও বলতে পারি মোটামুটি আমাদের সেফ পজিশন আসলে ধরা উচিত 40 থেকে 50-এর ভিতর আমাদের পাস মার্ক, অর্থাৎ এই নাম্বারটা পেলে আমরা পাস করতে পারবো। তারপর আবারও বলে রেখি এখানে কোনো নির্দিষ্ট কোনো গাইডলাইন দেওয়া হয়নি, যে যে বিশ্ববিদ্যালয় তাদের পছন্দ মতো এখানে তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা শিক্ষার্থীদের ভর্তি করবে। তো এখানে আমরা যেটা আমরা মনে করছি 40 থেকে 50 বা এই 40 থেকে 50-এর আশেপাশে বা 40 থেকে 50 এটা মোটামুটি আমাদের একটা সেফ পজিশন পাস করার জন্য। এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পাস করার একটা বিষয় থাকে, সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব। আমরা পাশের আলোচনা করতেছি, পাশের আলোচনা করার পরে আমরা আসলে চলে যাব যে পাশের আলোচনা করার পরে আমরা চলে যাব হচ্ছে কোন বিষয়গুলোর কত নাম্বার পেলে আমাদের মোটামুটি চান্স পাওয়ার সুযোগ আছে। তো পাশের বিষয় যেটা বললাম 100-র ভিতর 40 অথবা 45, 50 এমন। আর যদি বলা হয় যে ইংলিশে পাশের ক্ষেত্রে যদি বলা হয় 12-র ভিতরে আমরা ধরতে পারি, এখানে আমরা ধরছি হচ্ছে 40 to 45 বা 50। আর যদি বলা হয় যে ইংরেজিতে হয়তো ইংলিশে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা রাজশাহী অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেটা রিকোয়ারমেন্ট থাকে, কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে অনেক সময় যেটা রিকোয়ারমেন্ট থাকে অ্যাটলিস্ট ধরা যায় 60%-এর কাছাকাছি একটা রিকোয়ারমেন্ট থাকে। তো সেক্ষেত্রে আমরা 12-র ভিতর ধরে নিচ্ছি 5 থেকে 6 মার্কের একটা ক্লজ দিয়ে দিতে পারে যে এই নাম্বারটা পেলে পাস হবে বা ভর্তি আবেদনের যোগ্যতায় থাকবে তার। এরপরে আসি আসলে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এবার যে শিক্ষার্থীর সংখ্যা আছে সেই সংখ্যা অনুযায়ী আমরা মোটামুটি বুঝতে পারছি যে, এবং আমরা সংখ্যাটা আগে একটু দেখে আসি তারপরে এটা আলোচনা করতে একটু সহজ হবে। আমরা যদি দেখি মোট আবেদনকারীর সংখ্যা আমাদের ছিল, ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল 33,437 জন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতটা সিট আছে সেটাও আমরা দেখব। তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি বলতে পারি আমরা যদি 60 থেকে 65 থেকে আমাদের যদি নাম্বারটা আসে এর আশেপাশে মোটামুটি আমরা আশা করতে পারি আমরা সেফ পজিশনে থাকবো। তারপরে প্রত্যেক বছর প্রশ্নের প্যাটার্নের উপর নির্ভর করে আসলে কত নাম্বার পাওয়া, প্রশ্ন সহজ হলে নাম্বারটা আরো বাড়তে পারে, প্রশ্ন কঠিন হলে আরো কমতে পারে। অনেক সময় এমন হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এমন হয়েছে যে প্রশ্ন কঠিন হওয়ার কারণে অনেকে ভর্তির যোগ্যতা হারিয়েছে, অর্থাৎ সিট ফাঁকা দেখেছে কিন্তু কেউ ভর্তি হতে পারে নাই। তো এটা আসলে পরীক্ষার প্রশ্নের উপর নির্ভর করে। তারপর আমরা এভারেজে এটাকে 65 ধরে নিচ্ছি সেফ পজিশন, আর পাস করার জন্য ধরে নিলাম 40 থেকে 50 বা 40 থেকে 45 মোটামুটি, এবং ইংলিশে 6, 5, 6, 7 এমন। তো এরপর আসে আসলে কি বিষয়গুলো আমাদের পড়া উচিত, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান থেকে আমরা হচ্ছে
যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আছে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ, সেই চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন গুলো যদি আমরা অ্যানালিসিস করি, যে ম্যাথমেটিক্যাল যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো অ্যানালিসিস করলে আমরা বুঝতে পারবো আসলে কোন প্রশ্নগুলো আমাদের আসে। ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, এখানেও আমরা যদি মিরর বইটা দেখি, সেই মিরর বইতে আমাদের প্রত্যেক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো দেওয়া আছে এবং এখান থেকে আমাদের মোটামুটি আমাদের যে এইচএসসির বইটা ছিল সেই বই থেকেই মোটামুটি টপিক গুলো থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো আসলে আমাদের অ্যানালাইসিস করা জরুরি। বাংলা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমরা ক্লাস 9 10 এর যে গ্রামার বইটা ছিল, ছোট যে গ্রামার বইটা ছিল 9 10 এর, সেই বইটা দেখতে হবে এবং আমাদের মূল বই এইচএসসির মূল বইটা থেকে বাকি অংশটুকু আমরা দেখব এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ মূল বই থেকে বাংলার প্রশ্নগুলো আসে। ইংরেজির ক্ষেত্রে আমরা ব্যারনস্টেবল ক্লিপস্টপেলের কোশ্চেন গুলো দেখব এবং এই গ্রামাটিক্যাল আইটেমগুলো আমরা কম্প্যাক্টেও পাবো। হিসাব বিজ্ঞান আমরা র্যাপস বই থেকে মূলত দেখবো, আমরা নামটা বলতে ভুলে গিয়েছিলাম। তো ইংলিশের ক্ষেত্রে কম্প্যাক্ট থেকে আমরা দেখব। এখানে কোনো বইয়ের রিকমেন্ডেশন আসলে করা হচ্ছে না, এখানে দেখা যাবে বিভিন্ন প্রতিষ্ঠানের বইই রয়েছে। তো কম্প্যাক্ট থেকে বা ব্যারনস্টেবল ক্লিপস্টপেল থেকে আমরা গ্রামার গুলো দেখার চেষ্টা করব। আর হচ্ছে ইডিয়ম ফ্রেজ, প্রিপোজিশন, ভোকাবুলারি, ট্রান্সলেশন, অ্যানালজি, এই জিনিসগুলো আমরা সম্পূর্ণ খুব ভালোভাবে প্রস্তুতি থাকতে হবে। আইসিটি বিষয়টা সবার কাছে একটু নতুন, তো আইসিটি বিষয়টা আমরা যেটা করব, এর আগেও বিভিন্ন জায়গায় আইসিটির পরীক্ষা হয়েছে এবং এইচএসসির আইসিটিটাও পরীক্ষা হয়েছে। তো এই এইচএসসির পরীক্ষা আইসিটির ক্ষেত্রে এই এইচএসসিটাও আমাদের জন্য, এইচএসসিতে কি কোশ্চেন আসছিল এইটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের এইচএসসির প্রশ্নটাও আমাদের দেখতে হবে। তাহলে আমি আবারও রিপিট করছি, আমাদের আইসিটির জন্য আমাদের এইচএসসির যে প্রশ্নগুলো ছিল বিগত বছরে সেইগুলো আমরা দেখব এবং আমরা যদি একটা কোশ্চেন ব্যাংক নিতে পারি আইসিটির, কোন বিশ্ববিদ্যালয়ে কি কি প্রশ্ন আসছে আইসিটিতে, সেইটা দেখলেও আমরা মোটামুটি একটা ধারণা পাবো এখান থেকে। তো এটা আমাদের প্রস্তুতি গেল, কি কি পরীক্ষার প্রস্তুতি নিব আমরা পরীক্ষার কথায় ভিত্তি। এরপর আসছে আসন সংখ্যা, আসলে কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের 450টি আসছে। আমি আবারও বলে দিচ্ছি এটা বাণিজ্য শাখার জন্য কতটি আসন আছে আমি সেটাই আলোচনা করতেছি। তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে 450টি আসন আছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 83টি আসন আছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে 91টি আসন আছে, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে 280টি আসন রয়েছে, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 280টি আসন আছে, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 54টি আসন আছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 129টি আসন আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 520টি আসন রয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 252টি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে 248টি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 140টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 281টি আসন রয়েছে এবং এই আসনের ভিত্তিতে তারা পরীক্ষার মার্কস অনুযায়ী তারা ক্লজ দিয়ে দিবে এবং এসএসসি এইচএসসির মার্কস থেকে আসলে যদি যেহেতু এবার অটো পাস হয়েছে এবং এই কারণে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আসলে নাম্বারগুলো কমাই দিচ্ছে। তো এসএসসি এইচএসসি তে যাদের কম হয়েছে এটা নিয়ে আসলে তেমন কোনো ভাবনা চিন্তার দরকার নেই। আমরা মানে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটিতে আসলে বেশি ভালোভাবে ফোকাস করব, কারণ এসএসসি বা এইচএসসির মার্ক থেকে হয়তো খুব বেশি তেমন নাম্বারের ক্লজ আমরা পাবো না। আমরা যে পরীক্ষা অংশগ্রহণ করব এবং সেই মান অনুযায়ী আসলে আমাদের ভর্তি পরীক্ষা আসলে অংশগ্রহণ করা লাগবে। তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা আছে 125টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 310টি, বরিশাল বিশ্ববিদ্যালয়ে 302টি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে 35টি, বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা আছে 30টি। আরেকটা যে বিশ্ববিদ্যালয় আছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা আছে 730টি এবং কোন বিভাগের জন্য আসলে কতটি আসন রয়েছে এখানে বলা নাই। সুতরাং যে 730টা দেখতে পাচ্ছি এটা আসলে বাণিজ্য শাখার জন্য না, এটা হচ্ছে তাদের মোট আসন সংখ্যা, আর বাণিজ্য শাখার কতটা আছে এটা আসলে এখনো তারা প্রকাশ করেনি, হয়তো পরীক্ষার আগে বা পরে কোনো একটা সময় প্রকাশ করবে। তো এটাই আমাদের মোট আলোচনার আজকে বিষয় ছিল। আমরা বাণিজ্য শাখার আসলে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কি কি প্রশ্ন আসবে, কতজন অংশগ্রহণ করছে পরীক্ষায়, বা আসলে কত নাম্বার আমাদের জন্য জরুরি, এই বিষয়গুলো আমরা দেখলাম এবং কোন কোন বই থেকে কোন কোন বিষয়গুলো আমরা দেখবো সেই জিনিসগুলোর উপর আমরা গুরুত্ব করলাম। তো এই বিষয়গুলোর উপর আসলে আমরা যদি প্রস্তুতি গ্রহণ করি আশা করি আমরা সবাই ভালো করতে পারবো। তো সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।